নমস্কার, এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পার্ট হিস্ট্রি ইউটিউব চ্যানেল এবং এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন এই দুটি ইউটিউব চ্যানেলের যৌথ ব্যবস্থাপনায় যে ইউরোপের ইতিহাস বা ওয়ার্ল্ড হিস্ট্রির উপরে যে আলোচনা চলছে, যে লেকচার সিরিজ চলছে, আজকে আমরা আমাদের যে নির্দিষ্ট যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী আমরা আজকে চলে এসেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে, স্যার আলোচনা করবেন নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কার বিপ্লবের সঙ্গে তুলনা। আপনারা যারা আগের লেকচারগুলো বা আগের আলোচনাগুলো যারা শুনেছেন তারা জানেন যে স্যার কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করছেন, একটা লেকচার সিরিজ চলছে। অনেকেই নতুন রয়েছেন, আমি একটুখানি পরিচয় করিয়ে দিই স্যারের সঙ্গে। অধ্যাপক গৌতম মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই আলোচনাতে রয়েছেন। অধ্যাপক গৌতম মুখোপাধ্যায় ইতিহাস বিভাগের অন্যতম অধ্যাপক, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের। এছাড়া বোস হাউসের তিনি কোঅর্ডিনেটর, এবং এছাড়া ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের তিনি বিভাগীয় প্রধান এবং কোর্স কোঅর্ডিনেটর। এছাড়া তিনি ইতিহাস চর্চার পাশাপাশি তিনি বিভিন্ন আর্কিওলজি এবং হেরিটেজ ট্যুর এগুলোর বিষয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে। ইতিহাস চর্চার সঙ্গে গভীরভাবে তিনি যুক্ত রয়েছেন। বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ, উদ্বোধন সহ আরো নানান পত্র পত্রিকায় আমরা তার প্রবন্ধগুলো প্রকাশিত হতে দেখেছি, এবং অত্যন্ত মনন সমৃদ্ধ লেখা আমাদেরকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে। আপনারা যারা আলোচনাগুলো শুনছেন তারা জানেন যে এই আলোচনাগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা সামগ্রিক ধারণা দেওয়ার প্রয়াস রয়েছে। এবং স্বাভাবিকভাবে আমাদের সীমাবদ্ধতা হচ্ছে সময়ের সীমাবদ্ধতা। যে বিষয়গুলো 1 ঘন্টার মধ্যে আলোচনা হচ্ছে, এই বিষয়গুলো আপনারা প্রত্যেকেই জানেন যে 1 ঘন্টার মধ্যে আলোচনা করার বিষয় এগুলো নয়। কয়েকটা ক্লাস দরকার এক একটা টপিক। যেরকম আজকের যে টপিক নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কার এবং বিপ্লবের সঙ্গে তার তুলনা, যে বিষয়টি আজকে শিরোনাম রাখা হয়েছে, এই বিষয়টি অত্যন্ত সুদীর্ঘ একটা বিষয়, এবং যে বিষয়টা নিয়ে অনেক লেকচার প্রয়োজন বা অনেকগুলো ক্লাস প্রয়োজন। কিন্তু আমরা একটা ক্লাসের মধ্যে এই পুরো বিষয়টা নিয়ে একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব, যে চেষ্টাটা স্যার করবেন এবং প্রত্যেকটা ক্লাসেই স্যার এটা করে আসছেন। আমরা স্যারকে পার্ট হিস্ট্রি ইউটিউব চ্যানেল এবং এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন এই দুটি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত ব্যস্ততা এবং প্রচুর ব্যস্ততার মধ্যেও স্যার, কারণ স্যারের অনেকগুলো বইয়ের কাজ চলছে, এবং তবুও স্যার সেই ব্যস্ততার মাঝখানে সময় দিয়েছেন এবং আলোচনা করছেন ধারাবাহিকভাবে। সেই জন্য আমরা স্যারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তাকে আমাদের শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা আর দেরি করব না, আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্লাসটা যাতে শুরু হয়। আমি আর আমার কথা বাড়াবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। স্যারকে অনুরোধ করব ক্লাসটা শুরু করার জন্য। স্যার, আপনি শুরু করুন। সকলকে আন্তরিক শুভেচ্ছা। যেরকম এক্ষুনি বলা হলো, আমরা একটা লেকচার সিরিজের মধ্যে দিয়ে চলেছি এবং আজকে তার 6ষ্ঠ দিন, এবং বিষয়, আজকের আলোচনার বিষয় সেটা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কার। তার সঙ্গে বিপ্লবের একটা তুলনামূলক আলোচনা আমি করবো। এবং আমি যখন এর আগে ফরাসি বিপ্লবের সময়কার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করেছি, তখন আমি বারবার এটা বলেছিলাম যে এই বিষয়টার সঙ্গে নেপোলিয়নের যে আভ্যন্তরীণ সংস্কার তার একটা তুলনামূলক আলোচনা করতে হবে। তা না হলে নেপোলিয়ন বোনাপার্ট কোথায় কোথায় বিপ্লবকে অনুসরণ করলেন বা কোথায় কোথায় বিপ্লবকে ধ্বংস করলেন সেটা আরো পরিষ্কার করে না। এবং এ প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলে রাখি, লাস্ট উইকে আমি যে ডিসকাশন করেছিলাম সেখানে একটা তর্ক নিয়ে আমি আলোচনা করেছিলাম, যেখানে
নেপোলিয়ন বোনাপার্টের সম্পর্কে যে পরস্পর বিরোধী বক্তব্য রাখা হয়। একদিকে বলা হয় তিনি বিপ্লবকে ধ্বংস করেছিলেন, আরেকদিকে বলা হয় তিনি বিপ্লবকে অনুসরণ করেছিলেন বা বিপ্লবের উত্তরসূরি ছিলেন। এই দুটো পরস্পর বিরোধী বক্তব্যকেও যদি বুঝতে হয় বা তার তাৎপর্যকে বুঝতে হয়, তাহলে আজকের এই আলোচনা অত্যন্ত জরুরি। এবং আগের দিন আমি এটাও বলেছিলাম যে সাধারণভাবে আলোচনা করার পর বিভিন্ন ঐতিহাসিক কিভাবে বিষয়টাকে দেখেছেন সেটা বলে দেওয়াটা রীতি, বা এইভাবেই কিন্তু সাধারণভাবে যারা পড়ান তারা বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকেন। কিন্তু সেই রীতিটাকে বা প্রথাটাকে আমি কিছুটা ভেঙে একটু অন্যভাবে গত সপ্তাহে দেখাবার চেষ্টা করেছিলাম যে কিভাবে নেপোলিয়নকে বারবার দেখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নেপোলিয়ন বোনাপার্টকে দেখবার ক্ষেত্রে কি কি দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছে সেটা আগে আলোচনা করে দিয়েছি, এবং আজকে তার সাপোর্টিং এভিডেন্স গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং আমাদের খেয়াল রাখতে হবে আরেকটা বিষয়, আমি সেটা প্রত্যেক ক্লাসেই একবার করে মনে করিয়ে দিই, যে কোনো একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর আলোচনা আমাদের এই যে সিরিজ অফ লেকচার্স তার উদ্দেশ্য নয়। অবশ্যই ফরাসি বিপ্লব এবং ইউরোপের এই পর্বের ইতিহাস পড়তে গিয়ে ছাত্রছাত্রীদের যে কনসেপচুয়াল প্রবলেম গুলো তৈরি হয় বা একটা বিচ্ছিন্ন ভাবে দেখবার একটা অভ্যাস তৈরি হয়ে যায়, যেটা অবশ্যই ভালো অভ্যাস নয়, সেই ধরনের পরিস্থিতি থেকে যাতে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসতে পারে সেই প্রচেষ্টা নিয়েই কিন্তু আমাদের এই লেকচার সিরিজ, এবং এটার উদ্যোক্তা হিসেবে এডুকেশন এন্ড কালচারাল স্টেশন এবং তার সঙ্গে সঙ্গে আমার নিজস্ব যে চ্যানেল পার্ট হিস্ট্রি, এটা যে যৌথ উদ্যোগ তার উদ্দেশ্যই কিন্তু এটাই ছিল। এবং সেদিক থেকে আমি আশা করব যে এই পুরো লেকচার সিরিজটা যদি শোনা যায় পরপর ক্রমানুসারে যদি শোনা যায়, তাহলে সেই ধারণাটা আরো পরিষ্কার হয়ে যাবে। এখন নেপোলিয়নের যে আভ্যন্তরীণ সংস্কার যেটাকে আমরা আজকে আলোচনা করতে চলেছি, সেই আভ্যন্তরীণ সংস্কারটিকে আমরা কয়েকটা ভাগে বিভক্ত করে আলোচনা করতে পারি। মূল আলোচনায় ঢোকার আগে কতগুলো বিষয় বা কতগুলো কথা আমি বলবার চেষ্টা করব, যেখানে আমাদেরকে কিন্তু একটুখানি কনসেন্ট্রেট করতে হবে পরিস্থিতিটা বোঝবার জন্য। এখন বিপ্লবের যে সময় একটা ধ্বংসাত্মক সময়, যে সময়ে প্রচুর কিছু নস্যাৎ করে দেওয়া হয়েছে, সাধারণ জনতা রাস্তায় নেমে এসেছে, সেটা যেমন একটা দিক, তেমনি বিপ্লবে শুধু তো ধ্বংসাত্মক কিছু দিয়ে হয় না। পরিবর্তন যদি আনতে হয় বা নতুন কিছু করতে হয়, তাহলে কনস্ট্রাকটিভ কিছু কাজ করতে হবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা এই ধরনের কনস্ট্রাকটিভ কিছু কাজ করবার চেষ্টা করেছিল। তারা বেশ কিছু প্রশাসনিক সংস্কার, আর্থিক সংস্কার, চার্চ সংস্কার, ভোটিং রাইট নিয়ে কিছু কিছু ডিক্লারেশন অফ দ্য রাইট অফ ম্যান অ্যান্ড সিটিজেন, যেগুলো নিয়ে আমি আলোচনা করেছি, এগুলো তারা সবকিছুই করবার চেষ্টা করেছিলেন। কিন্তু মাথায় রাখতে হবে যে বিপ্লবের সময় যে উথাল পাথাল হয়েছিল, সমগ্র ফ্রান্সের সমাজ অর্থনীতি যেভাবে ওলটপালট হয়ে গিয়েছিল, সেটাকে পুনর্গঠিত করে যে স্বপ্ন বিপ্লবের সময় মানুষ দেখেছে, সেই ধরনের সমাজ, অর্থনীতি এবং রাষ্ট্র গঠনের কোনো সুপ্রচেষ্টা আমরা সেভাবে দেখি না। বরঞ্চ 1789 থেকে 1799 পর্যন্ত 10 বছরে ফ্রান্সে ডিস্ট্রাকশন বা বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ সেইগুলোই অনেক বেশি হয়েছিল। সো দিস ইজ দ্য ফার্স্ট এক্সাম্পল, ফার্স্ট ইনিশিয়েটিভ টেকেন বাই নেপোলিয়ন বোনাপার্ট, যিনি এটা নেওয়ার চেষ্টা করছেন এবং প্রথম কনস্ট্রাকটিভ কিছু সংস্কার বা কনস্ট্রাকটিভ কিছু রিফর্ম করবার চেষ্টা করছেন। কিন্তু ফার্স্ট অফ অল একেবারে শুরুতে আমাদের এটাও মনে রাখতে হবে যে সমস্ত ধরনের যে সংস্কার, সেগুলো প্রত্যেকটাই যে খুব সাকসেসফুল হচ্ছে তা কিন্তু নয়। ঠিক যেরকম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সমস্ত সংস্কার সাকসেসফুল হয়নি বা বিপ্লবের সঠিক যে মর্যাদা বা সঠিক যে লক্ষ্য সেটা পূরণে ব্যর্থ হয়েছিল, এবং একইভাবে নেপোলিয়নও কিন্তু সব জায়গায় সাকসেসফুল হননি। এবং আরেকটা জিনিস আমাদেরকে শুরুতেই মাথায় রেখে দিতে হবে যে ইফ ইউ ওয়ান্ট টু কম্পেয়ার বিটুইন দিস টু, when in one hand Constituent Assembly, the other hand Napoleon Bonaparte, the reforms of Napoleon Bonaparte, তাহলে আমরা লক্ষ্য করব
যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রায় ঠিক যে যে জায়গাগুলোকে সংস্কার করার চেষ্টা করেছিল, নেপোলিয়ন বোনাপার্টও কিন্তু প্রায় সেই সেই জায়গাগুলোকেই সংস্কার করার চেষ্টা করেছিলেন। কোথাও বিপ্লবকে তিনি আরো অগ্রবর্তী করেছিলেন, কোথাও তিনি বিপ্লবকে আস্তে আস্তে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিলেন। সেই জন্য আজকের আলোচনার সঙ্গে আমি এই শব্দবন্ধটি জুড়ে দিয়েছি, সেটা হচ্ছে বিপ্লবের সঙ্গে তুলনা। এখানে বিপ্লবের সঙ্গে তুলনা মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে ধরনের সংস্কার সাধন করেছিল তার সঙ্গে নেপোলিয়ন বোনাপার্টের যে সংস্কার, তার একটা তুলনাত্মক আলোচনা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যেগুলো আমি আলোচনার সময়ও মাঝে মাঝে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন মোটামুটি ভাবে প্রথম কনসাল রূপে তিনি যখন ক্ষমতায় আসছেন, তার এই যে সংস্কার, সেই সংস্কারের মোটামুটি টাইম ফ্রেমটাকে আমরা 1800 থেকে 1803-4 খ্রিস্টাব্দের মধ্যে রাখতে পারি। অর্থাৎ মাত্র 4 থেকে 5 বছর, 1799 থেকেও যদি ধরে নিই যে একটা পরিকল্পনা তার চলছে, সেটা মোটামুটি ভাবে 1804-এ এসে তার ইন্টারনাল রিফর্মস গুলো শেষ হচ্ছে। তার যেরকম একটা ফ্রান্সের উপরে তার একটা প্রভাব রয়েছে, ঠিক সেরকম অনেকে বলছেন যে এটা মডার্নাইজেশন অফ ফ্রান্স, ঠিক তেমনি সমগ্র ইউরোপের উপরেও এই ধরনের যে রিফর্মস, পরবর্তীকালে তার সাম্রাজ্যের যে এক্সপ্যানশন, তার ফলশ্রুতি হিসেবে এই রিফর্মস গুলোর যে সুফল, সেগুলো কিন্তু সমগ্র ইউরোপেও প্রসারিত হয়েছিল। সে প্রসঙ্গে পরে আসা যাবে। তো সুতরাং বিগত যে 10-11 বছরের পরিকল্পনা বা সংস্কার, যেটা আমি কবে বলছিলাম, সেই সংস্কারের যে প্রচেষ্টা, তার প্রধান বৈশিষ্ট্য একটা বিক্ষিপ্ত পরিকল্পনাবিহীন প্রচেষ্টা। এটা একটা বিপ্লবকালীন প্রচেষ্টা, সেই কারণে অনেক বেশি বিক্ষিপ্ত। সেখানে অংশ নিচ্ছেন কারা? যারা বিপ্লবে অংশ নিয়েছেন সেই রকম বুর্জোয়ারা, তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করার জন্য এটা করছে। সুতরাং পুরাতন সমাজ ও রাষ্ট্র কাঠামো ভাঙার কাজটা যতটা অগ্রসর হয়েছে, নতুন সমাজ, নতুন অর্থনীতি গড়ে তোলার কাজটা কিন্তু ততটা হয়নি। যে কারণে মাত্র কয়েক বছরের মধ্যে নেপোলিয়ন ফ্রান্সের যে ধরনের রূপান্তর ঘটাচ্ছে, সেই রূপান্তর যেন অনেকটা রূপকথার অলৌকিক কাহিনীর মতো। এবং সংস্কারক হিসেবে তিনি যথেষ্ট সাফল্যের সঙ্গে তিনি বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। আমরা শুরুতে নেপোলিয়ন বোনাপার্টের যে সংস্কারের কথা আলোচনা করব, সেটা অবশ্যই তার আভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে শাসনতান্ত্রিক সংস্কার, যেটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। তার প্রশাসনের কিন্তু মূল ভিত্তি একনায়কতন্ত্র। খেয়াল রাখতে হবে, সংবিধান সভা যখন প্রশাসনিক সংস্কার করছেন, তাদের কিন্তু প্রধান উদ্দেশ্য ছিল সেপারেশন অফ পাওয়ার। মন্তেস্ক্যু বিখ্যাত দার্শনিক ছিলেন ফরাসি বিপ্লবের প্রাক পর্বে। তার যে আদর্শ সেপারেশন অফ পাওয়ার, বিভিন্ন দপ্তরের মধ্যে ক্ষমতার বন্টন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এটা কিন্তু ছিল ঠিক তার উল্টো। অর্থাৎ এখানে কিন্তু নেপোলিয়নীয় প্রশাসনের মূল জায়গাটাকে, মূল যে রশিটাকে, সেটা ধরে রেখেছিলেন নেপোলিয়ন নিজে। অর্থাৎ এখানে একটা একনায়কতন্ত্রী শাসন, যা দাঁড়িয়ে রয়েছে একটা দক্ষ পুলিশি ব্যবস্থার উপরে। যে পুলিশি ব্যবস্থা যিনি নিয়ন্ত্রণ করছেন, তিনি স্বয়ং নেপোলিয়ন বোনাপার্ট, এবং তার অধীনে রয়েছে একজন পুলিশ মন্ত্রী বা পুলিশ মিনিস্টার, যিনি এই পুরো বিষয়টাকে দেখাশোনা করছেন। সুতরাং বিপ্লব চলাকালীন যা আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের মন্ত্রিমণ্ডলী তিনি গঠন করছেন, একটা কেন্দ্রীয় মহাকরণ বা সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করছেন, এবং তার মারফত মন্ত্রীদের কাজকর্মের তত্ত্বাবধান করছেন। কিন্তু খেয়াল রাখতে হবে, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে কিন্তু ছিলেন তিনি, এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন কিন্তু তিনি। তাহলে এই মন্ত্রিমণ্ডলী থাকলেও ক্যাবিনেট বা মন্ত্রী সভা কিন্তু নেই। ফ্রান্সে সেই সময়ের প্রশাসনে সেক্রেটারিয়েট আছে, বাট ক্যাবিনেট নেই। মন্ত্রীদের কাজকর্ম সরাসরি নিয়ন্ত্রণ করছেন নেপোলিয়ন বোনাপার্ট নিজে। যেমন বিদেশ দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি নিয়োগ করছেন টলেরকে। আমি আগে একটা কোনো ক্লাসে খুব সম্ভবত এটা নিয়েও সাবধান করেছিলাম যে টলেরা শব্দটিকে মাঝে মাঝে ভুল করে টেলিল্যান্ড লেখা হয়, যেহেতু ইংরেজি বানানটা অনেকটা সেই রকম।
উচ্চারণটা কিন্তু টেলিরেন নয়, আবার সাবধান করবো, টলেরন। এই টলেরন যিনি প্রথম এই সময় বিদেশ দপ্তরের দায়িত্বে ছিলেন, এই মানুষটিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন নেপোলিয়নের পতনের পর, আমাদের এই লেকচার সিরিজই আছে সম্ভবত 9 নম্বর লেকচার, যেখানে আমরা ভিয়েনা কংগ্রেস নিয়ে আলোচনা করব। নেপোলিয়নের পতনের পর, আফটার দ্য ডিফিট অফ নেপোলিয়ন বোনাপার্ট, দ্য রিকনস্ট্রাকশন অফ ইউরোপ, যেটা আমরা দেখতে পাচ্ছি ভিয়েনা কংগ্রেস 1815 খ্রিস্টাব্দে হচ্ছে। সেই ভিয়েনা কংগ্রেসেও কিন্তু ফ্রান্সকে যিনি রিপ্রেজেন্ট করেছিলেন তিনি হচ্ছেন এই বিদেশ মন্ত্রী টলেরন। তাহলে আমরা এরকম একটা মন্ত্রী সভা দেখছি না, তিনি মন্ত্রীদের সাথে আলাদা আলাদা ভাবে পরামর্শ করছেন, এবং নেপোলিয়নের প্রশাসনিক কাঠামোর কেন্দ্রে আমরা একটা কাউন্সিল অফ স্টেট দেখতে পাচ্ছি, যেটাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলা হচ্ছে, এবং এক এক বিষয়ে এক একজন যারা বিশেষজ্ঞ তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। অ্যান্ড ইন দ্য সেন্ট্রাল অফ দ্য পাওয়ার সার্কেল যিনি অবস্থান করছেন, সমস্ত কিছুর কেন্দ্রে যিনি অবস্থান করছেন, তিনি হচ্ছেন নেপোলিয়ন বোনাপার্ট। এবং এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রেও যেমন একটা কেন্দ্রীকরণ, যদিও কিন্তু এখানে স্বৈরাচারের মতো ঠিক নয়, এটা একটা একনায়কতন্ত্রী একটা ব্যবস্থা যেটা অনেকজন সহায়কের উপর নির্ভরশীল। আবার এটা বিপ্লবের সময়কার যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ সেরকমও নয়। এটা একেবারে নেপোলিয়নের নিজস্ব একটা মডেল, যেখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও নেপোলিয়ন বোনাপার্ট বুর্ব রাজবংশের যে কেন্দ্রীকরণ নীতি, সেন্ট্রালাইজেশন পলিসি, সেটাকেই কিন্তু আবার ফিরিয়ে আনছে। আমাদের মনে রাখতে হবে, আমি একটু কম্পেয়ার করব, যারা শুনেছিলেন এই লেকচার, আমরা যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি যে 83টা ডিপার্টমেন্টে ভাগ করে সেখানে এই ডিপার্টমেন্ট গুলোতেও কিন্তু নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল, এবং নির্বাচনে অংশ নিয়েছিলেন কারা? নিশ্চয়ই মনে আছে, যারা অ্যাক্টিভ সিটিজেন্স। কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট পরিষ্কারভাবে কেন্দ্রীকরণ নীতিটাকে আবার ফিরিয়ে আনছে। 1791 এর সংবিধানে গড়ে তোলা স্থানীয় শাসন ও কাঠামোকে তিনি মোটামুটি বজায় রাখলেও নির্বাচিত কাউন্সিলের অধিবেশনের ব্যবস্থা একটা সময় থাকলেও পরিষ্কার বলে দেওয়া হলো যে নেপোলিয়ন কর্তৃক মনোনীত এবং নিযুক্ত প্রিফেক্ট এবং সাব প্রিফেক্ট এরাই প্রশাসনের কাজটা দেখাশোনা করবে। তাহলে এই যে যারা লোকাল পুরো প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশনটাকে দেখাশোনা করছেন, প্রিফেক্ট এবং তাদের আন্ডারে সাব প্রিফেক্ট, এরা কারা? এরা কি মনোনীত জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি? একেবারেই তা নয়। এরা হচ্ছে একেবারেই নেপোলিয়নের নিজস্ব মনোনীত, নেপোলিয়ন দ্বারা নিযুক্ত প্রতিনিধি। তার মানে এই পুরো শাসন ব্যবস্থা, স্থানীয় শাসকদের উপর নিয়ন্ত্রণ কার রয়েছে? নেপোলিয়ন বোনাপার্টের রয়েছে। এবং এই পুরো বিষয়টাকে যারা এখানে প্রিফেক্ট বা সাব প্রিফেক্ট হিসেবে নিযুক্ত হচ্ছে, তাদের আনুগত্য কার প্রতি রয়েছে? নেপোলিয়ন বোনাপার্টের প্রতি রয়েছে। এই জায়গাটা কিন্তু একটা খুব ইউনিক জায়গা, যেখানে কিন্তু আবার একটা নেপোলিয়ন নির্ভর প্রশাসনিক ব্যবস্থা, একটা কেন্দ্রীকরণ নীতি ফিরে আসছে। প্রশাসনিক বিষয়কে আলোচনা করতে গিয়ে প্রখ্যাত ঐতিহাসিক ডেভিড টমসন পরিষ্কার বলছেন যে পুরাতন যে ব্যবস্থা আমরা শুরু থেকে যে আলোচনা করে আসছি, সেখানকার প্রধান সমস্যার জায়গাটা যদি এক কথায় জিজ্ঞাসা করা হয়, আমরা তার উত্তরটা জানি, সেটা হচ্ছে অর্থ ব্যবস্থা। এই যে রাজতন্ত্রের অর্থনৈতিক সংকট, যেখান থেকে এই সমস্ত সমস্যার উৎপত্তি, যেটা আমরা এর আগেই আলোচনা করেছি, আমাদের প্রত্যেকটা আলোচনায় আমরা বারবার দেখতে পাচ্ছি যে এই যে একটা অর্থনৈতিক সংকট, যেটাকে পুরাতন শাসন ব্যবস্থার ক্যান্সার হিসেবে দেখছেন ডেভিড টমসন, নেপোলিয়ন শুরু থেকেই সে ব্যাপারে নজর দেওয়ার চেষ্টা করেছিলেন। এ বিষয়ে তিনি বেশ দু একজন সমসাময়িক বিশেষজ্ঞের সাহায্য নিয়েছিলেন। অর্থনৈতিক সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল যাকে, তিনি হচ্ছেন গদা। এখানেও আবার একই কথা বলবো, আমার নিজেরই বলতে খুব অস্বস্তি হয়। কোন কোন বইতে লেখা থাকে গদিন,
বানান কি GAUDIN, উচ্চারণটা কিন্তু গদিন নয়, গদং। এই গদং তিনি যোগ্যতার সঙ্গে তার নিজের দায়িত্ব পালন করেছিলেন। এবং শুধু তাই নয়, প্যারিসের একজন বিখ্যাত ব্যাংকার ছিলেন সেই সময়, তার নাম হচ্ছে পেরেগক, পেরেগক্স, এরকম ঠিক নয়, পেরেগক। এই পেরেগক একটা খসড়া তৈরি করছেন, যে খসড়ায় অর্থনৈতিক সংস্কারের একটা খুব রেভলিউশনারি ডিসিশন নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে একটা কেন্দ্রীয় অর সেন্ট্রালাইজড ব্যাংকিং সিস্টেম, যেটা 1800 খ্রিস্টাব্দে প্রপোজাল আনা হচ্ছে, এবং সেই সিদ্ধান্ত অনুসারে, অর্থাৎ পেরেগক খসড়া অনুযায়ী বা তার আগে গদর পরামর্শ অনুযায়ী, নোট ডাউন করতে হবে, 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হচ্ছে ব্যাংক অফ ফ্রান্স বা ব্যাংক অফ ফ্রান্স, আমরা যেটাকে ইংরেজি উচ্চারণ করি ব্যাংক অফ ফ্রান্স বা ফরাসি উচ্চারণে ব্যাংক অফ ফ্রান্স। গোড়া থেকেই সরকারি ঋণ এবং নিয়মিত কর এইগুলো সমস্ত জমা নেওয়া হচ্ছে। আধুনিক ব্যাংকিং সিস্টেমে যেরকম একটা সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম থাকে, ফর এক্সাম্পল ইন কেস অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যারা পুরো অর্থ ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে, যারা নোট ইস্যু করছে ইত্যাদি প্রভৃতি কাজগুলো, যাদের মাধ্যম দিয়ে ব্যাংকিং সিস্টেমের মধ্যে দিয়ে বিভিন্ন ট্যাক্স কালেক্ট করা হয়, এই পুরো সিস্টেমটা ফ্রান্সে প্রথম 1800 খ্রিস্টাব্দে চালু হচ্ছে এবং সেটাকে এক্সটেন্ড করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 1802 খ্রিস্টাব্দে একটা বাজেট তৈরি করা হচ্ছে, যেখানে ইনকাম এক্সপেন্ডিচার এগুলোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সো অ্যাকর্ডিং টু দ্যাট বাজেট, ফ্রান্সের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে কে? নিয়ন্ত্রণ করবে অবশ্যই ব্যাংক অফ ফ্রান্স। 1803 খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্সকে নোট জারি করবার, নোট ইস্যু করার ক্ষমতা দেওয়া হচ্ছে। আবার তুলনা করছি আমাদের রিজার্ভ ব্যাংকের সঙ্গে। কিন্তু এই যে অর্থনৈতিক সংস্কার, সব থেকে বড় কথা, এই অর্থনৈতিক সংস্কারের চেষ্টা ষোড়শ লুইয়ের সময় বা তারও আগে অর্থমন্ত্রীরা চেষ্টা করেছেন, সে আলোচনা আমরা করেছি, যেখানে ইকোনমিক ক্রাইসিস থেকে পলিটিক্যাল ক্রাইসিসের রূপান্তরের যে লেকচার, যাদের শোনা আছে তারা মনে করতে পারবেন। বা আমরা এটা দেখবার চেষ্টা করেছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেভাবে সংস্কার করার চেষ্টা করেছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সময়ে আমরা কাগজের নোট জারি করার কথা ঘোষণা করেছিলাম, আলোচনা করেছিলাম। সেখানে আমরা আসাইয়া নামে একটা কাগজের নোটের কথা আমরা দেখেছিলাম, বা আশিয়া নামে কাগজের নোট। কিন্তু এখানে নেপোলিয়নের যে অর্থনৈতিক সংস্কার, যে সংস্কারে কর ব্যবস্থা, মুদ্রা সংস্কার ইত্যাদি প্রভৃতি হচ্ছে, সেখানেও কিন্তু একটা সেন্ট্রালাইজড সিস্টেম গ্রহণ করা ছাড়া এই সিস্টেমটা নতুন কিছু নয়। So in this case, Napoleon tried to follow the revolutionary system. বিপ্লবের সময়কার যে ব্যবস্থা সেটাকেই তিনি ফলো করার চেষ্টা করেছিলেন, এবং খুব যে সাকসেসফুল হয়েছিলেন তা কিন্তু নয়। বিপ্লবের প্রভাবকে তিনি নিজেই স্বীকার করেছেন। তার আত্মজীবনীতে তিনি লিখেছেন যে তার যে অর্থ ব্যবস্থা সেখানে তিনি বিপ্লবকে অনুসরণ করেছেন। কোন কোন ক্ষেত্রে তিনি প্রাক বৈপ্লবিক চিন্তাধারার দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। এখন আমরা যদি একটু আলোচনায় আসি বা একটু স্মরণ করার চেষ্টা করি, what was the fundamental difference between pre-revolutionary and revolutionary era? এই যে অর্থ ব্যবস্থার ক্ষেত্রে সব থেকে বড় কথা হচ্ছে যে বিপ্লবের পূর্ববর্তী সময়ে যেখানে সম্পূর্ণভাবে একটা অর্থনীতিকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে, যেটাকে আমরা মার্কেন্টাইল পলিসি বলে জানি, যেখানে বিপ্লবের কাছাকাছি সময়ে এসে যারা ফিজিওক্র্যাটস, ফ্রান্সের যারা অর্থনীতিবিদ, তারা যেটাকে ফলো করার চেষ্টা করছেন সেটা হচ্ছে লেজে ফেয়ার বা উদার অবাধ নীতি, যেখানে রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ বা কোনো ব্যারিয়ার থাকবে না। সুতরাং নেপোলিয়ন তার সময়ে এসে যে নীতিটা গ্রহণ করছেন সেটা কিন্তু মোটেই লেজে ফেয়ার নয়। আমরা আরেকটু পরের দিকে দেখব, আমাদের পরের লেকচারই আছে কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। এর মূল কথাই হচ্ছে রাষ্ট্র কর্তৃক অর্থনীতিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ। এখানে কিন্তু মুক্ত বা অবাধ উদার নীতির কোনো স্থান নেই। তার মানে নেপোলিয়ন কিন্তু এখানে বিপ্লবকে সরাসরি এক্ষেত্রে অনুসরণ করছেন না।
অর্থাৎ তিনি যতই বলুন না কেন যে কর ব্যবস্থা, মুদ্রা সংস্কার, এই সমস্ত ক্ষেত্রে তিনি বিপ্লবকে অনুসরণ করেছেন, কিন্তু সার্বিকভাবে নেপোলিয়নের এই যে নীতি, সেটা অবশ্যই অবাধ বাণিজ্য নীতি এবং উদার নীতির পরিপন্থী। এটা একেবারেই মার্কেন্টাইল নীতি যেটা তিনি অনুসরণ করছেন। অর্থাৎ পরবর্তী পর্যায়ে আমরা দেখব ইংল্যান্ডকে নিয়ন্ত্রণের মাধ্যমে, ইংল্যান্ডের উপর একটা বাধা সৃষ্টির মাধ্যমে তিনি জোর করে ফ্রান্সের অর্থনীতিকে উন্নত করবেন এরকম পরিকল্পনা একটা তিনি নিচ্ছেন। কিন্তু সেটা খুব কার্যকরী হচ্ছে কি? মোটেই সেটা খুব কার্যকরী হচ্ছে না। সেটা আমরা পরের লেকচারে আলোচনা করব। এখন আমরা শুধু একটা হিন্ট দিয়ে রাখলাম, একটা ক্লু দিয়ে রাখলাম যে অর্থনৈতিক যে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নেপোলিয়ন সম্পূর্ণভাবে অবাধ নীতি অনুসরণ করছেন না। নেপোলিয়নের সংস্কার আলোচনা করতে গিয়ে যে জায়গাটায় আমরা এবার আসব সেটা হলো তার জীবনের একটা অন্যতম প্রধান কীর্তি, যেটার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন, সেটা হচ্ছে কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন বিধি, যেটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা প্রয়োজন হলো কেন? তার কারণ হচ্ছে, এটা শুনলে খুব অবাক লাগে যে ফ্রান্স এমন একটা দেশ, যে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের আইন প্রচলিত ছিল। কেন এরকম ঘটছে? তার একটা প্রধান কারণ হচ্ছে আইন বিধির ক্ষেত্রে ফরাসি বিপ্লবের প্রাক পর্ব পর্যন্ত ফ্রান্সে কোনো বিধিবদ্ধ আইন ছিল না। অর্থাৎ একটা রিটেন ল, যেটা কম্পাইলড একটা ল, বেসিক্যালি তারা যেটা ফলো করছেন অরিজিনালি সেটা রোমান ল, মেডিয়েভাল ইউরোপের রোমান ল। কিন্তু তার তো বিভিন্ন এক্সপ্লেনেশনস আছে, তার তো বিভিন্ন ইন্টারপ্রিটেশনস আছে। সেইটাকে এক জায়গায় করে পুরো ফ্রান্স জুড়ে একটা সেন্ট্রাল ল সিস্টেম, আইন বিচার ব্যবস্থা, একটা জুডিশিয়াল স্ট্রাকচার, সেখানে কোনো ধরনের শৃঙ্খলা আমরা খুঁজে পাচ্ছি না। বিপ্লবের সময় কি এরকম কোনো প্রচেষ্টা হয়নি? 1792 খ্রিস্টাব্দে ন্যাশনাল কনভেনশন একটা কমিটি গঠন করেছিল, যেখানে একটা ড্রাফট বলা যেতে পারে কোড, সিভিল কোড, সেটা তৈরি করবার চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। তাই সেদিক থেকে দেখতে গেলে নেপোলিয়ন যে পদক্ষেপ নিচ্ছেন সেটা সম্পূর্ণ ইউনিক এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মৌলিক প্রচেষ্টা। 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ন প্রথম ইনিশিয়েটিভ নিচ্ছেন এই আইন বিধি রচনা করবার জন্য। তিনি কি করছেন? তিনি যেটা করছেন সেটা হচ্ছে যে বিশিষ্ট আইনজীবীদের নিয়ে তিনি একটা কাউন্সিল গঠন করছেন। এটাকে বলা হচ্ছে কাউন্সিল অফ স্টেট। যে কাউন্সিল অফ স্টেটের কাজ হবে একটা কমিটির মতো আর কি, যার কাজ হবে আইনের বিভিন্ন বিষয়গুলোকে আলোচনা করে একটা কম্পাইলেশন, একটা কোড তৈরি করা, যে কম্পাইলেশন অনুসারে সমগ্র ফ্রান্স জুড়ে একই ধরনের আইন প্রচলিত হবে, অনুসৃত হবে। এই কাউন্সিল অফ স্টেট যখন গঠন করা হচ্ছিল, সেই কাউন্সিল অফ স্টেট বারবার নানা ধরনের অধিবেশনে, মিটিংয়ে মিলিত হয়েছিল। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে সর্বমোট 84 সেশনস, 84টা অধিবেশন বসেছিল। এবং নেপোলিয়ন এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন, এই কারণেই বলছি যে এত ব্যস্ততার মধ্যেও এই যে কাউন্সিল অফ স্টেটের 84টা অধিবেশন, তার মধ্যে 36টি অধিবেশনের সভাপতিত্ব, প্রেসিডেন্ট ছিলেন নেপোলিয়ন নিজেই। অর্থাৎ 36টি অধিবেশনে তিনি উপস্থিত ছিলেন। 84টির মধ্যে 36টি অধিবেশনে তিনি নিজে সভাপতিত্ব করছেন। এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই পুরো কাজটিকে করবার ক্ষেত্রে নেপোলিয়নের কতটা আগ্রহ বা উৎসাহ ছিল, বা তিনি এটাকে কতটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন।
আমরা দেখতে পাচ্ছি যে এরই ফলশ্রুতি হিসেবে 1804 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন রচিত হচ্ছে, যেটাকে পরবর্তীকালে আবার নামকরণ করা হচ্ছে নেপোলিয়ন কোড। কোড নেপোলিয়ন, নেপোলিয়ন কোড। 1804-এ কোড নেপোলিয়ন, পরবর্তীকালে 1807-এ নাম দেওয়া হচ্ছে নেপোলিয়ন কোড। এখন এই যে নেপোলিয়ন কোড, যেটা এত প্রচেষ্টার সঙ্গে তৈরি হলো, সেটা নাকি ফ্রান্সের প্রথম উদ্যোগ ইত্যাদি প্রভৃতি ভালো ভালো যে সমস্ত কথা আমরা এতক্ষণ বললাম, এবারে আমরা একটু পর্যালোচনা করি যে এই যে নেপোলিয়ন কোড, সেখানে কি কি রয়েছে বা তার পজিটিভ বা নেগেটিভ দিকগুলো কি কি রয়েছে। বিপ্লবের সময়ের যে আদর্শ, যেখানে বারবার বলা হয়েছে আইনের চোখে সাম্য, এই যে দিকটা, এই দিকটা কিন্তু আমরা এখানে অনুসৃত হতে দেখতে পাচ্ছি। আইনের দৃষ্টিতে সাম্য। তার সঙ্গে সঙ্গে যখন আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একটা আইন করতে দেখি, সেখানে আমরা দেখি সম্পত্তির অধিকার ছিল। বিপ্লবের যে ভূমি ব্যবস্থা, রিস্ট্রাকচার, রিডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডস, যেগুলো সন্ত্রাসের শাসনের সময়ও করা হয়েছে, ন্যাশনাল যে কনভেনশন তার অধীনে করা হয়েছে, এই সবগুলোর অন্তর্ভুক্তি আমরা সেখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আইনের চোখে সাম্য, সম্পত্তির অধিকার, বিপ্লবের যে ভূমি বন্টন ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে রোমান আইন যেগুলো প্রচলিত ছিল ইউরোপে, সেই সমস্ত কিছু মিলিয়ে একটা সমন্বয়ের সাধন করতে আমরা দেখতে পাচ্ছি। এই যে একটা সমন্বয়ের সাধন, যেখানে সাম্যের আদর্শ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই বলতে পারি আমরা যে কি বলবো, মানে সাম্যের আদর্শের সঙ্গে সঙ্গে আমরা বলছি যে বিপ্লবের যে আদর্শ, যেটা সাম্য, যেখানে পারিবারিক জীবনের সাম্য, সামাজিক জীবনের সাম্য, আইনের চোখে সাম্য, সম্পত্তির পবিত্রতা, এইসব জিনিস হচ্ছে। কিন্তু তার পাশাপাশি পারিবারিক জীবনে যে একটা গুরুত্ব আসছে, সেই গুরুত্বটা কিন্তু পুরুষতান্ত্রিকতার গুরুত্ব। আমাদের খেয়াল রাখতে হবে, নেপোলিয়নের আইন কিন্তু সমাজে পুরুষতান্ত্রিকতাকে সহায়তা করেছে। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে পুরুষের প্রাধান্য প্রতিষ্ঠা করেছে। কিভাবে করেছিল? সেখানে পরিষ্কার ভাবে বলে দেওয়া হলো, এমন ভাবে আইন করা হলো যে আইনে বিবাহিত মহিলাদের স্বামীর ওপর নির্ভরশীলতা নিশ্চিত করা হলো। কেন না, সেখানে পরিষ্কার বলে দেওয়া হলো যে যদি কোনো মহিলা বিবাহ বিচ্ছিন্ন হন, তাহলে বিবাহ বিচ্ছেদের সময় স্বামীর সম্পত্তির উপরে তার কোনো ধরনের অধিকার থাকবে না। এর ফলশ্রুতি হিসেবে কি হলো? বিবাহ বিচ্ছেদের প্রবণতাকে কমানোর চেষ্টা করা। কেন কমানোর চেষ্টা করা হলো? তার কারণ যেহেতু স্ত্রীরা স্বামীর সম্পত্তির উপর কোনো অধিকার পাবেন না, তাই সেক্ষেত্রে তারা যত কষ্টই হোক না কেন একটা কম্প্রোমাইজ করতে বাধ্য হবেন, সাংসারিক জীবনে তারা টিকে থাকতে বাধ্য হবে। এবং নেপোলিয়ন পরিষ্কার ভাবে ঘোষণা করেছিলেন নারীদের অধিকারকে নস্যাৎ করবার কথা। তিনি বলে দিয়েছিলেন পরিষ্কার ভাবে, তিনি এই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করতেন, যেখানে পরিষ্কার মনে করা হতো যে নারীদের কাজ কেবলমাত্র হাউসহোল্ড ডিউটি এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের জন্ম দেওয়া, তাকে প্রতিপালন করা। একটা ট্র্যাডিশনাল প্যাট্রিয়ার্কাল ভিউ পয়েন্ট, যার বাইরে নেপোলিয়ন একেবারেই ভাবতে পারে। মহিলাদের সম্পত্তির কোনো অধিকার স্বীকৃত হয়নি, কিন্তু নেপোলিয়নের এই আইন বৃদ্ধিতে যেহেতু সম্পত্তির অধিকার স্বীকৃত হচ্ছে, তাই বুর্জোয়া শ্রেণী যথেষ্ট খুশি হচ্ছে, বা সম্পত্তির অধিকারকে সুরক্ষিত করার ফলে বৈপ্লবিক ভূমি ব্যবস্থাকে বৈধতা দানের ফলে কৃষকরাও অত্যন্ত খুশি হচ্ছে। মহিলাদের নিয়ে কেউ ভাবেননি, যার ফলে বলা যেতে পারে মহিলারা নিজেরাও ভাবেননি, যার ফলে এটা আমরা বলতেই পারি যে নেপোলিয়নের আইন সংহিতার প্রকাশের পর বেশিরভাগ মানুষ এটা নিয়ে অত্যন্ত খুশি হয়েছিল। এবং এইভাবেই সরাসরি
বৈপ্লবিক যে ভাবনাগুলো একটা সময় ছিল তাকে একটা আইনগত ভিত্তির উপর প্রতিষ্ঠা করা হলো। বিপ্লবের সময় কিছু ভাবনার কথা বলা হয়েছিল, আদর্শের কথা বলা হয়েছিল, তার কিন্তু কোনো আইনগত ভিত্তি ছিল না। নেপোলিয়ন কিন্তু বৈপ্লবিক ভাবনাকে একটা আইনগত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করলেন। এই ক্ষেত্রে যখন জর্জ লেফেব্রে তার নেপোলিয়ন বলে একটি বই লিখছেন, সেখানে আইনবিধিকে তিনি যথেষ্ট প্রশংসা করছেন। তিনি বলছেন এটাকে বাইবেল অফ দ্য সোসাইটি, এতটাই গুরুত্ব দিচ্ছেন। সিভিল কোড যেটা নেপোলিয়নের, সেখানে কিন্তু নেপোলিয়ন সুন্দরভাবে প্রশংসিত হচ্ছে। সুতরাং দু একটা নেগেটিভ দিক বাদ দিয়ে it was the first attempt to introduce a civil code, uniform civil code. এর জন্য যদিও সিংহভাগ কৃতিত্ব অবশ্যই যারা পেশাদার আইনজীবী তারা পুরো কম্পাইলেশনটা তারা করেছিলেন, কিন্তু নেপোলিয়ন যেভাবে তাদেরকে উৎসাহিত করেছে, যেভাবে একটার পর একটা কাজ তাদেরকে দিয়ে করিয়ে নিয়েছে, সেটা অত্যন্ত প্রশংসার যোগ্য। এরপরে আমরা যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে নেপোলিয়নের সঙ্গে চার্চের যে সংঘাত, চার্চ সংস্কারের বিষয়টি। আমরা যখন সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি যেটা আমরা পড়েছিলাম আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সময়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে যখন আলোচনা হয়েছিল সেই সময় যখন আমরা এটা পড়েছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম যে মধ্যযুগ থেকে চার্চের ক্ষমতার সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতার একটা বিরোধ ছিল। এই প্রসঙ্গে নিশ্চয়ই মনে আছে আমি ইনভেস্টিচার কন্ট্রোভার্সির কথা বলেছিলাম। অর্থাৎ বিশপ নিয়োগের ক্ষেত্রে, লোকাল বা স্থানীয় বিশপদের নিয়োগের ক্ষেত্রে কাকে প্রাধান্য দেওয়া হবে, কারা বিশপকে নিয়োগ করবেন, রাষ্ট্র না চার্চ। আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কি দেখেছি না, সমস্ত স্থানীয় যাজককে বাধ্য করা হয়েছিল সংবিধানের প্রতি আনুগত্য প্রদর্শন করতে। তো সেটা কিন্তু কোনোভাবেই খুব মানে সহজে সকলকে খুশি করতে পারেনি, বা পোপও কিন্তু এর ফলশ্রুতি হিসেবে খুশি হননি। সুতরাং ধর্মীয় একটা উত্তেজনা, একটা বিতর্ক বরাবর ফ্রান্সে ছিল, এবং নেপোলিয়ন নিজেও এর একটা সন্তোষজনক মীমাংসা করতে চেয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেপোলিয়ন যে মানসিকতা পোষণ করতেন সেটাও কিন্তু পোপের খুব পক্ষে নয়। সেই সময়ের অশান্ত পরিস্থিতিতে নেপোলিয়নের যারা পরামর্শদাতা তারা নেপোলিয়নকে বারণ করেছিলেন যে এই ধরনের কোনো বিষয়কে আলোচনায় না আনতে। কিন্তু নেপোলিয়ন ধর্মীয় ব্যবস্থার প্রশ্নে বিশেষ করে দার্শনিকদের যে সমালোচনা, চার্চ নিয়ে দার্শনিকরা যেভাবে সমালোচনা করেছিলেন, স্পেশালি আমি ভলতেয়ারের কথা বলবো, তার যে চিন্তাধারা, ভলতেয়ার চিন্তাধারার প্রভাবিত যে একটা ভাবনা, সেটার দ্বারা নেপোলিয়ন চালিত হয়েছিল এবং চার্চ বিরোধী মনোভাব পোষণ করছিলেন। কিন্তু নেপোলিয়নের যে চার্চ সেটেলমেন্ট, যেটাকে ককবজা বলা হয়, আমি সে প্রসঙ্গে পরে আসছি, এই চার্চ সেটেলমেন্টে যেমন একটা ধর্মীয় দৃষ্টিকোণ ছিল, তেমনি আর একটা দিক ছিল, সেটা হচ্ছে রাজনৈতিক, যেখানে রাজনৈতিক ব্যবস্থার কেন্দ্রীয় চরিত্র হিসেবে নেপোলিয়ন বোনাপার্ট, একনায়কতন্ত্রী শাসক নেপোলিয়ন, তিনি পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন এবং এই রাজনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করেই তিনি ধর্মীয় সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। এবং তার যেটা আলটিমেট গোল বা তার যেটা চূড়ান্ত লক্ষ্য, সেটা ছিল চার্চের উপরে রাষ্ট্রের নিরঙ্কুশ কর্তৃত্বকে প্রতিষ্ঠা করা। এটারই ফলশ্রুতি হিসেবে তিনি যেহেতু প্রচন্ড শক্তিশালী হয়ে উঠছিলেন, তার ফলশ্রুতি হিসেবে তিনি একটা সময় এসে পোপের সঙ্গে একটা চুক্তি করেছিলেন। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1801 খ্রিস্টাব্দে, 1801, এবং এই চুক্তিকে বলা হয় ককর্ডা। এখানেও আবার ছাত্রছাত্রীদের একই সাবধানতা অবলম্বন করতে বলবো। এটার স্পেলিং হচ্ছে CONCORDAT। আমি রিপিট করছি, CONCORDAT, কিন্তু উচ্চারণে টিটা মিউট থাকবে এবং এনটাও কিন্তু পুরোপুরি উচ্চারণ হবে না, ককর্ডা।
অনেকে কনকর্ড্যাট বলে, কনকর্ড্যাট উচ্চারণটা এক্ষেত্রে সঠিক নয়। ককর্ডা যে চুক্তিটা হচ্ছে 1801 খ্রিস্টাব্দে কার মধ্যে হচ্ছে? পোপ এবং নেপোলিয়ন বোনাপার্টের মধ্যে। চুক্তিতে কি বলা হচ্ছে? চুক্তিতে বলা হচ্ছে যে পুরাতন সমস্ত বিশপ তারা পদত্যাগ করবেন, তাদের জায়গায় নতুন বিশপদের নিয়োগ করা হবে। এই নতুন বিশপদের মনোনীত করবেন নেপোলিয়ন স্বয়ং, তাকে নিয়োগ করবেন পোপ। অর্থাৎ পোপ আনুষ্ঠানিকভাবে বিশপের নিয়োগকর্তা, কিন্তু তিনি বিশপদের মনোনীত করতে পারবেন না। তাহলে আলটিমেটলি বিশপ হিসেবে যারা নিয়োজিত হচ্ছেন তারা নেপোলিয়নের মনোনীত মানুষ, তার মানে তাদের আনুগত্য কিন্তু আসলে থাকবে নেপোলিয়নের প্রতি। মধ্যযুগে কিন্তু এটা নিয়েই সমস্যা ছিল যে বিশপ নিয়োগ কে করবে, রাষ্ট্র করবে নাকি চার্চ করবে, সেটা নিয়েই কিন্তু রাজা এবং পোপের লড়াই, যেটাকে ইনভেস্টিচার কন্ট্রোভার্সি বলে। মনে রাখতে হবে এই ইনভেস্টিচার কন্ট্রোভার্সি কিন্তু দীর্ঘদিন স্থায়ী হয়েছিল এবং নেপোলিয়ন সেখানে একটা পূর্ণচ্ছেদ টানার চেষ্টা করেছিল। সেখানে বলে দেওয়া হলো যে মনোনয়ন নেপোলিয়ন এই কারণে করবেন যে বিশপ ও যাজকেরা সরকার থেকে বেতন পাবে, তাহলে বেতন যেহেতু সরকার দেবে তাই রাষ্ট্র বা রাষ্ট্রের যিনি প্রধান, অর্থাৎ এক্ষেত্রে একনায়কতন্ত্রী নেপোলিয়ন, তিনি তাদের মনোনীত করবেন, পোপ তাদের নিয়োগ করবেন। কিন্তু খেয়াল রাখতে হবে বিপ্লবের সময়ে চার্চের যে সমস্ত ভূসম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, বা আমরা বিশেষ করে দেখতে পাই চার্চের ভূসম্পত্তি অনেক বেশি বাজেয়াপ্ত করা হয়েছিল সন্ত্রাসের শাসনের সময়, সেগুলোকে কিন্তু ফেরত দেওয়া হয়নি বা ফিরিয়ে দেওয়া হয়নি। ধর্মীয় বিরোধ যদি বন্ধ করা নেপোলিয়নের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে বলতে হবে যে ঠিক বিপরীতটা ঘটেছিল। তার ধর্মীয় সংস্কার, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পোপকে সন্তুষ্ট করতে পারে না এবং অন্যান্যদেরও কিন্তু সন্তুষ্ট করতে পারেনি। তার কারণ হচ্ছে চার্চের ওপরে সরাসরি রাষ্ট্রের মনোনীত লোককে নিযুক্ত করা, যারা ধর্মপ্রাণ ক্যাথলিক, তারা এটাকে ভালোভাবে মেনে নিতে পারেনি। অধিকাংশ ঐতিহাসিক নেপোলিয়নের চার্চ সংস্কারের সমালোচনা করেছেন। ডেভিড টমসন সমালোচনা করেছেন, অ্যালফ্রেড কোবান হিস্ট্রি অফ ফ্রান্স বলে যে বই লিখছেন, সেখানে পরিষ্কার তিনি নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার করে সমালোচনা করেছিলেন এবং নেপোলিয়ন বোনাপার্টের সংস্কারের সমালোচনা করে তিনি বলছেন যে চার্চের সঙ্গে রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু ভালো হয়ে ওঠেনি। পরবর্তীকালে ফ্রান্সে রাষ্ট্র ও চার্চের মধ্যে একটা দীর্ঘস্থায়ী সংঘর্ষ শুরু হয়েছে, যে সংঘর্ষ শুধু এই আমরা 19th সেঞ্চুরিতে ফ্রান্সে দেখেছি তা নয়। ক্যাথলিকদের সঙ্গে প্রোটেস্ট্যান্টদের সংঘর্ষ, ক্যাথলিকদের সঙ্গে রাষ্ট্রের সংঘর্ষ আমরা জার্মানিতেও পরবর্তীকালে দেখেছি, এই সময়ও দেখেছি। ধর্ম সংস্কারের সময় যেমন আমরা দেখেছি, তেমনি এই সময়ও দেখেছি। সুতরাং ধর্মীয় বিষয়টাকে আমরা দেখতে পাই যে আস্তে আস্তে সংঘর্ষের দিকে রূপান্তরিত করা হয়েছিল। ফ্রান্সের রাষ্ট্র চার্চের দীর্ঘ সংঘর্ষের পিছনে আলফ্রেড কোমান কিন্তু নেপোলিয়নের ধর্ম সংস্কারকে দায়ী করেছেন। তিনি পরিষ্কার বলছেন যে নেপোলিয়নের ধর্ম সংস্কারের কারণেই এই সংঘর্ষ। কিন্তু একটা দিক আমরা দেখতে পাই যে পোপের বিরুদ্ধে এই যে বিজয়, অর্থাৎ পোপের এক্ষেত্রে তো খুব বেশি কিছু করার নেই। নেপোলিয়ন যাকে রেকমেন্ড করবেন তাকেই পোপ চূড়ান্ত ভাবে অ্যাপয়েন্টমেন্ট দেবেন। এর ফলশ্রুতি হিসেবে পোপের সঙ্গে বোঝাপড়া নেপোলিয়নের পূর্ণ ক্ষমতার একটা পরিচয়। রাষ্ট্র আধিপত্য যদি চার্চের উপর বিস্তার করা নেপোলিয়নের উদ্দেশ্য হয়, তাহলে এটা বলতেই হবে যে চার্চের উপর রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে নেপোলিয়ন সাকসেসফুল হয়েছিলেন। এবং শুধু তাই নয়, যেহেতু চার্চের অভ্যন্তরে যে সমস্ত বিশপরা নিযুক্ত হলেন তারা রাষ্ট্রের লোক, নেপোলিয়নের লোক, নেপোলিয়ন কর্তৃক মনোনীত লোক, তাই আসলে সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চার্চের উপরে রয়ে গেল, নেপোলিয়নের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চার্চের উপরে রয়ে গেল। তাহলে অ্যাজ অ্যান ইনস্টিটিউশন চার্চ কাজ করবে আসলে
ইন ফেভার অফ দ্য স্টেট, রাষ্ট্রের পক্ষ নিয়ে রাষ্ট্রেরই একটা যন্ত্র হিসাবে চার্চকে ব্যবহার করার একটা সুযোগ নেপোলিয়নের সামনে থেকে গেল। এইটা একটা খুব বড় জায়গা। এতে কত বড় লাভ ক্ষতি হলো সেটা বলা খুব মুশকিল, কিন্তু নেপোলিয়নের নিজের ক্ষমতায়নের ক্ষেত্রে এই ধরনের যে একটা কার্যকলাপ সেটা একটা বিরাট দিক চিহ্ন হয়ে রয়ে গেল। নেপোলিয়নের অনেকগুলো সংস্কার, মানে আমরা খুব সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করছি যতটা সম্ভব তুলে ধরার জন্য। এরপরে আমরা যে জায়গাটায় আসতে চাইবো সেটা হচ্ছে নেপোলিয়নের শিক্ষা সংস্কার। এই যে শিক্ষা সংস্কার, যেটার মধ্যেও কিন্তু একইভাবে আইন সংস্কারের মতোই শিক্ষা সংস্কারেও নারী জাতির প্রতি তার অশ্রদ্ধা, অভক্তি প্রকাশিত হয়েছে। একদিকে তিনি শিক্ষা ব্যবস্থার উপর চার্চের বা ধর্মীয় প্রতিষ্ঠানের যে নিয়ন্ত্রণ সেটাকে সম্পূর্ণ সরিয়ে দেওয়ার পক্ষে ছিলেন। তিনি মনে করতেন যে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যে শিক্ষার উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র কেমন শিক্ষা চায়? যে শিক্ষা মানবিক হবে, যে শিক্ষা উদারপন্থী হবে, একেবারেই কিন্তু তা নয়। শিক্ষার নেপোলিয়নের যে শিক্ষা কাঠামো, তার মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের প্রয়োজন মেটানো। রাষ্ট্রের প্রয়োজন কি? রাষ্ট্রের প্রয়োজন দক্ষ প্রশাসক, রাষ্ট্রের প্রয়োজন দক্ষ কারিগর, রাষ্ট্রের প্রয়োজন দক্ষ ক্লার্ক বা করণিক। তাহলে রাষ্ট্রের যেহেতু নারী শিক্ষার প্রয়োজন নেই, কারণ নারীর কাজ যেহেতু কর্তব্যপরায়ণ গৃহবধূ হওয়া, জননী হওয়া, সন্তান পালন করা, তাই রাষ্ট্র নারী শিক্ষা নিয়েও বিন্দু মাত্র চিন্তিত নয়। তাহলে রাষ্ট্র যেটা চাইবে সেটা হচ্ছে বৃত্তিমুখী শিক্ষা, যেখানে কারিগর তৈরি হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জন্য সেই ধরনের প্রশাসক তৈরি হবে, সম্পূর্ণ স্কিল ডেভেলপমেন্টের উপরে গুরুত্ব, যেখানে কিন্তু মানবিক শিক্ষা, উদারনীতিবাদী শিক্ষা, গবেষণা এগুলোর প্রতি বিন্দু মাত্র গুরুত্ব তারা দেননি। এবং সেই কারণে প্রাথমিক শিক্ষার উপরে খুব একটা গুরুত্ব নেই, যে একটা মাস এডুকেশনের পরিকল্পনা, যারা উঠে আসবে তাদেরকে নিয়ে যোগ্য প্রশাসক, কারিগর তৈরি করা হবে। মাস এডুকেশনের কোনো দরকার নেই, তাই প্রাথমিক শিক্ষার দরকার। 1802 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট একটা আইন প্রণয়ন করছে। সেখানে প্রায় 100টার উপর সেন্ট্রাল স্কুল বা কেন্দ্রীয় বিদ্যালয় তাকে একটা ছাতার তলায় আনা হচ্ছে। পরিষ্কার সেখানে একটা পদ তৈরি করা হচ্ছে, যেটা আজও ভারতবর্ষে রয়েছে। এই স্ট্রাকচার গুলো তো অনেকটা বিদেশ থেকে আসা। ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, যাকে আমরা ডিপিআই বলি, এই ডিপিআই এর অধীনে বিদ্যালয়গুলোকে নিয়ে আসা হচ্ছে এবং সম্পূর্ণভাবে প্রশাসক গড়ে তোলার জন্য কিছু বিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে, যেখানে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ট্রেনিং দেওয়া হবে। এর পাশাপাশি কিছু মিলিটারি স্কুল, কিছু কারিগরি শিক্ষার স্কুল, আর কিছু বৈজ্ঞানিক গবেষণার স্কুল, যেগুলো রাষ্ট্রের প্রয়োজন। এই সমস্ত গুলোকে নিয়ন্ত্রণ করছে তাহলে কে? ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, ডিপিআই। আর একদিকে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থায় একটা কেন্দ্রীকরণ, একটা শিক্ষা সুষ্ঠু চেইন অফ এডুকেশনাল স্ট্রাকচার, সেইটা তৈরি করার জন্য ইউনিভার্সিটি তৈরি করা হচ্ছে। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে শিক্ষা ব্যবস্থা তৈরি করা হলো, এখানে রাইট টু স্পিক, বাক স্বাধীনতা, যে কোনো প্রকারের সংবাদপত্রের স্বাধীনতা, এইগুলো কিন্তু একেবারে ছিল না। সরকার বিরোধী যদি দু একটা পত্রপত্রিকা ছিল, সেগুলোর প্রচার, প্রকাশ সমস্ত বন্ধ করে দেওয়া হলো। যে কটা টিকে রইল সেগুলো সব কিন্তু সরকারের গুণকীর্তন করবার জন্য, সরকারের প্রচার মাধ্যম। তাহলে একটা এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করা হচ্ছে যা শুধু রাষ্ট্রের প্রয়োজনে, যেখানে মুক্ত স্বাধীন চিন্তা ভাবনার কোনো বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাবে না।
এর পাশাপাশি বিভিন্ন ধরনের যে থিয়েটার, নাটক এবং থিয়েটার হল, নাট্যশালা, সেগুলোর উপরে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সৃজনশীল সাহিত্য, শিল্প, তার উপরে নিয়ন্ত্রণ করা হচ্ছে। নেপোলিয়ন নিজে শিল্পরসিক ছিলেন, শিল্পের সমাদর করতেন, কিন্তু এই সমস্তর উপর নিয়ন্ত্রণ এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেখানে কিন্তু উদারনীতিবাদী শিক্ষা বিকাশ কোনোভাবে সম্ভব ছিল না। ইটস লাইক আ মিলিটারি স্টেট। আমরা তো বলছি সেখানে তিনি একনায়কতন্ত্রী একটি শাসনকে প্রচলন করছেন। সুতরাং এই যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় মানুষের সার্বিক বিকাশ কোনোভাবে সম্ভব ছিল না এবং নেপোলিয়নের সেটা উদ্দেশ্যও ছিল না। এর পাশাপাশি নেপোলিয়ন বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে তার প্রতি অনুগত একটা অভিজাত শ্রেণী তৈরি করার চেষ্টা করেছেন। এই অভিজাত শ্রেণীকে তিনি একটা উপাধি প্রদান করছেন, যেখানে উপাধির প্রধান মাপকাঠি হবে নেপোলিয়নের প্রতি আনুগত্য। যদিও হওয়া উচিত ছিল যোগ্যতার ভিত্তিতে সম্মান সূচক উপাধি, কিন্তু নেপোলিয়ন সেটাকে ব্যবহার করেছিলেন উপাধি প্রাপকদের নির্বাচন করে, তাদের হাতে উপাধি প্রদান করে, তাদের রেগুলার বেসিসে ভাতা দিয়ে, স্টাইপেন্ড দিয়ে নিজের প্রতি অনুগত একটা শ্রেণী তৈরি করতেন। যারা এই উপাধি প্রাপকদের নির্বাচন করতেন তারা আর কেউ নন, নেপোলিয়নের নিজের তৈরি করা একটা কাউন্সিল, যার নাম ছিল গ্র্যান্ড কাউন্সিল। এই গ্র্যান্ড কাউন্সিল, যার সভাপতি ছিলেন নেপোলিয়ন স্বয়ং, এই গ্র্যান্ড কাউন্সিল নির্বাচন করত যে কাকে কাকে এই উপাধি প্রদান করা হবে। উপাধিটা কি? উপাধিটা কিন্তু আজও ফ্রান্সের শ্রেষ্ঠ সম্মান, কিন্তু নেপোলিয়ন তাকে অন্যভাবে ব্যবহার করেছিলেন। উপাধিটা হচ্ছে লিজিও অফ অনার। লিজিও অফ অনার, এই যে লিজিও অফ অনার, এই উপাধিটা নেপোলিয়নের গ্র্যান্ড কাউন্সিল উপাধি প্রাপকদের নির্বাচন করত এবং সরকার তাদের উপাধি এবং ভাতা প্রদান করত। সুতরাং এইভাবে কিন্তু একটা অনুগত শ্রেণী নেপোলিয়ন তৈরি করছেন, যারা নেপোলিয়নকে সমর্থন করবেন, নৈতিকভাবে তার পাশে থাকবেন। সুতরাং একের পর এক সংস্কারের মধ্যে দিয়ে তিনি কিন্তু বিভিন্নভাবে কিছু মানুষকে সন্তুষ্ট করছেন। বিশেষ করে শুরুর দিকে নেপোলিয়ন বুর্জোয়া ক্লাসের, বুর্জোয়া শ্রেণীর প্রশংসা লাভ করেছিলেন, কেউ কেউ সমালোচনাও করেছিলেন। আমরা দেখতে পাই, ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখতে পাই যে যে কোনো একনায়কতন্ত্রী শাসনের সব থেকে বড় অভিযোগ তার বিরুদ্ধে হলো অত্যাচার। নেপোলিয়নের শাসনও কিন্তু সম্পূর্ণভাবে অত্যাচার, অবিচারের অভিযোগ থেকে মুক্ত নয়। একদিকে তা হয়তো কোনো কোনো অর্থে জনকল্যাণকর, কোনো কোনো অর্থে প্রজাহিতৈষী, কিন্তু দিন দিন আমরা দেখতে পাই নেপোলিয়নের শাসন পুলিশি শাসনে রূপান্তরিত হচ্ছে। এটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করে নিই, বিশেষ করে 1804-5 পর্যন্ত একটা পর্যায়ে, যেটার মধ্যে বেশ কিছু কনস্ট্রাকটিভ দিক আমরা পাচ্ছি। বাট ফ্রম 1806 থেকে, when Napoleon took the decision to attack England, স্পেশালি আমি বার্লিন ডিক্রির কথা বলবো, আমরা পরের ক্লাসে যেটা আলোচনা করব। 1806 এসে নেপোলিয়ন অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি আগ্রাসী। সেখানে বাইরের রাষ্ট্রের প্রতিও যেমন তিনি আক্রমণাত্মক নীতি নিচ্ছেন, ঠিক তেমনি রাষ্ট্রের অভ্যন্তরের মানুষের প্রতিও অনেক বেশি দমনমূলক নীতি নেওয়া হচ্ছে। 1810 খ্রিস্টাব্দে বিপ্লবের সময়কার পুরনো যে কুখ্যাত গ্রেপ্তারি পরোয়ানা, যেটা রাজতন্ত্রের যুগেও ছিল, যেটার বলে যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে কারারুদ্ধ করা যেত, যেটাকে বলা হতো লেট্রি দ্য ক্যাশে। এই যে লেট্রি দ্য ক্যাশে, এই যে আইন, এইটাকে আবার চালু করা হলো,
যেখানে বিনা বিচারে বহু মানুষকে কারারুদ্ধ করা হচ্ছে, সরকারি কারাগার স্থাপিত হচ্ছে, অনেকটা সন্ত্রাসী শাসন মনে করিয়ে দেয়, সংবাদপত্রের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হচ্ছে, শ্রমিকের সঙ্গে মালিকের যদি বিরোধ বাঁধে কারখানাগুলোতে মালিকের পক্ষে তিনি দাঁড়াচ্ছেন, অর্থনীতির ক্ষেত্রে তিনি সম্পূর্ণভাবে মার্কেন্টাইল পলিসি নিচ্ছেন এবং এইভাবে আস্তে আস্তে তিনি সমস্তটাকে গ্রাস করছেন। যদিও মনে রাখতে হবে যে একনায়কতন্ত্রের আবর্তনে, একনায়কতন্ত্রের মোড়কের মধ্যে পুরাতন তন্ত্র এবং বৈপ্লবিক মতাদর্শের একটা মিশ্রণ তিনি তৈরি করছেন, যেখানে একদিকে যেমন একটা স্থিতিশীল সরকার, যেখানে বৈপ্লবিক অরাজকতা নেই, এটা একটা ভালো দিক, চরম রাজনৈতিক সংকট থেকে রাষ্ট্রকে বাঁচাচ্ছেন, যেখানে তিনি কঠোর বাস্তববাদী, যেখানে তিনি সুযোগ সন্ধানী, যেখানে তিনি স্বার্থপর, নিজের জন্য তিনি করেন, তার নিজের মতামত, তার নিজের আদর্শ, তার নিজের টিকে থাকা, এটা কখনো বৈপ্লবিক কখনো বৈপ্লবিক নয়। আমরা আগে আলোচনা করেছি। অর্থাৎ নেপোলিয়ন ছিলেন সব থেকে বড় অপরচুনিস্ট। সেই সময়কার যা যা করলে তিনি ক্ষমতায় টিকে থাকবেন, তার উচ্চাকাঙ্ক্ষার পথ অবরুদ্ধ হবে না, তিনি সেগুলোকে ফলো করেছিলেন। সুতরাং একদিকে কোড নেপোলিয়নের মধ্যে দিয়ে সাম্যের বাণী প্রচার হচ্ছে, আরেকদিকে যে সমস্ত বৈপ্লবিক ধারণা তার পক্ষে বিপজ্জনক হতে পারে সেটাকে তিনি সম্পূর্ণভাবে ধ্বংস হচ্ছে। সুতরাং নেপোলিয়ন এমন কিছু কাজ করেছিলেন যেগুলো ফরাসি বিপ্লব করতে পারেনি, আবার এমন কিছু করতে পারেননি যেগুলো হয়তো বৈপ্লবিক আদর্শ অনুসরণ করলে তিনি করতে পারতেন। নেপোলিয়ন কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু কাজ করেছিলেন যাকে বিপ্লবের পূর্ণতা বলা যেতে পারে। তিনি বিশ্বাস করতেন যে রাজতন্ত্র বা একনায়কতন্ত্রের সঙ্গে বিপ্লবের বিরোধ থাকতে নেই, একজন রাজাও বৈপ্লবিক নীতি গ্রহণ করতে পারে। তাহলে কিসের মাধ্যমে পারে? দক্ষতার মাধ্যমে পারে, ভালো প্রচেষ্টার মধ্যে দিয়ে পারে। সাধারণ মানুষ রাজতন্ত্রের পরিবর্তে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিপ্লব করেনি। তিনি মনে করতেন প্রজাতন্ত্র কোনো সমাধান নয়। খেয়াল রাখতে হবে, যারা ফিলোসফার্স ছিলেন তারাও কিন্তু প্রজাতন্ত্রের সমর্থন করেন। মন্তেস্কু তো করেনি। মন্তেস্কু পরিষ্কার ইংল্যান্ডের ইতিহাস পর্যালোচনা করে দেখিয়েছিলেন যে ইংল্যান্ডের যে পার্লামেন্টারি সিস্টেম সেটা ইংল্যান্ডকে বাঁচিয়েছিল কোথা থেকে? একদিকে স্বৈরাচারী রাজতন্ত্র থেকে, আরেকদিকে রিপাবলিকান অ্যানার্কি অর্থাৎ প্রজাতান্ত্রিক যে অরাজকতা সেখান থেকে বাঁচিয়েছিল। সাধারণ মানুষ স্বৈরতন্ত্রকে সমর্থন করবে, এমন এক স্বৈরতন্ত্র হবে যাকে সাধারণ মানুষ চাইবে। এই ভাবনাটা কিন্তু অনেকটা লেট মিডিয়েভাল পিরিয়ডের বা প্রি মডার্ন পিরিয়ডের জ্ঞানোদ্দীপ্ত স্বৈরাচার এনলাইটেন্ড ডেসপটিজমের সঙ্গে এক। নেপোলিয়নের মানসিকতা আসলে অনেকটা এনলাইটেন্ড ডেসপটিজমের কাছাকাছি যায়, যেখানে বৈপ্লবিক মতাদর্শ এবং একনায়কতন্ত্রী মতাদর্শকে তিনি মিশিয়ে দিয়েছিলেন। স্বৈরাচারী সরকার হবে, কিন্তু সেই সরকার হবে জনকল্যাণকর, প্রজাহিতৈষী, যে কারণে লেফেব্রোর তাকে শ্রেষ্ঠ জ্ঞানোদ্দীপ্ত স্বৈরাচারীর মর্যাদা দিয়েছে। এই যে কল্পনা বিলাসী নেপোলিয়ন, প্রাক রোমান্টিক যুগের আরেকজন রোমান্টিক দিগ্বিজয়ী বীর নেপোলিয়ন, যিনি একদিকে অত্যাচারী অথচ আধুনিক নন। তিনি স্বপ্ন দেখেন পুরাতন তন্ত্রের একটা শাসনের, যেখানে স্বৈরাচার থাকবে কিন্তু সেই স্বৈরাচার হবে কল্যাণকারী স্বৈরাচার, জনকল্যাণকারী স্বৈরাচার। যে কারণে তিনি বিপ্লবের বিরুদ্ধে হেঁটেছেন, বিপ্লবের ধ্বংসকর্তা তিনি। আবার ফরাসি বিপ্লব যা পারেনি আভ্যন্তরীণ সংস্কারের মধ্যে দিয়ে এমন কিছু দিকে তিনি এটাকে এগিয়ে দিয়েছেন, সেখানে তিনি বিপ্লবকে এগিয়ে দিয়েছেন। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে বৈপ্লবিক আদর্শ আর নেপোলিয়নের সংস্কার, এই দুটো কিন্তু সবসময় বিরোধী নয়, বা বিপ্লব এবং স্বৈরাচার পরস্পর বিরোধী নয়। নেপোলিয়ন বিশ্বাস করতেন যে একজন জ্ঞানোদ্দীপ্ত স্বৈরাচারী শাসক বিপ্লবকে এগিয়ে নিতে পারে, বিপ্লব ঘটাতে পারে।
সুতরাং নেপোলিয়নের শাসন বিপ্লবকে সম্পূর্ণভাবে ধ্বংস করেনি, কোথাও কোথাও বিপ্লবকে প্রসারিত করেছে। সেই অর্থে তিনি বিপ্লবের সন্তান। আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে আদর্শগত দিক থেকে তিনি বিপ্লবের অনুসারীও ছিলেন না, তিনি ষোড়শ লুইয়ের মতো স্বৈরাচারী শাসকের অনুসারী ছিলেন না। তার মনে হয়েছিল রাষ্ট্রের প্রয়োজনে, তার নিজের প্রয়োজনে যেটা সঠিক সেটাই অনুসরণযোগ্য, সেটাকেই অনুসরণ করতে হবে। সুতরাং এই সবগুলো দিককে যদি আমরা মাথায় রাখি তাহলে নেপোলিয়নকে বিশ্লেষণ করতে আমাদের সুবিধা হবে। কিন্তু নেপোলিয়নের এই যে বিশ্লেষণ, এই যে ভাবনা, এটা 1804-5 অব্দি যেভাবে খাটে, 1806 থেকে নেপোলিয়নের যে কার্যাবলী তার মধ্যে আমরা একটা পরিবর্তন দেখতে পাই। আমি একটু আগে বললাম যে তিনি অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠছেন, তিনি অনেক বেশি আক্রমণাত্মক দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে। বিশেষ করে দেশের বাইরে যেভাবে অবাধ বাণিজ্য নীতিকে ধ্বংস করে তিনি একটা রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি এবং বিশেষ করে বিদেশিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেভাবে তিনি নিজের সর্বনাশ ডেকে এনেছিলেন। নেপোলিয়ন নিজের যে লেখা, তার যে আত্মজীবনী, সেখানে স্বীকার করেননি। তিনি অন্যান্য অনেক কিছু উল্লেখ করেছেন, কিন্তু এই ইংল্যান্ডের বিরুদ্ধে যে ব্লকেজ, তার কথা তিনি স্বীকার করেন। তিনি বলেছেন যে এটা কোনো কারণ নয়। কিন্তু খেয়াল রাখতে হবে যে যত কিছু কমপ্লেক্সিটিস ইন্টারন্যাশনাল লেভেলে হয়েছে, তার প্রধান কারণ তার এই অবাধ বাণিজ্য নীতিতে হস্তক্ষেপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটা ব্লকেজ তৈরি করা, একটা অবরোধ তৈরি করা। সেই যে ব্লকেজ সিস্টেম, সেটা নেপোলিয়নের শাসনকে রূপান্তরিত করে এক দুঃস্বপ্নের যুগে প্রবেশ করতে সাহায্য করেছিল, যেখান থেকে নেপোলিয়নের মতো রোমান্টিক শাসকের একটা শেষের সূচনা বা ধ্বংসের সূচনা আমরা লক্ষ্য করতে পাই। সেই যে ফেজটা 1805-6 থেকে 1815, এই যে নেপোলিয়নিক সেকেন্ড ফেজ, যেখানে সম্রাট নেপোলিয়ন, ফরাসি সম্রাট নেপোলিয়ন, ওভার কনফিডেন্স নেপোলিয়ন নিজের ধ্বংসকে নিজে টেনে এনেছেন, সেই আলোচনা আমরা করব পরের ক্লাসে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সকলকে আরেকবার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। স্যারকে অনেক ধন্যবাদ, এবং আপনারাও যারা এই অনুষ্ঠান শুনলেন এবং নিয়মিত শোনেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আবার আমরা আগামী বুধবার ঠিক রাত 9টায় আবারও আমাদের যে পরবর্তী সপ্তম আলোচনা রয়েছে সেইটা আমরা নিয়ে হাজির হব। সবাইকে আগামী বুধবার আলোচনায় স্বাগত জানিয়ে এবং স্যারকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এই আলোচনা এখানে শেষ করছি। আর যারা আগের আলোচনাগুলো শোনেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা আগের আলোচনাগুলো শুনে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে পার্ট হিস্ট্রি এবং এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন এই দুটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে ইউরোপের ইতিহাসের উপরে যে 10টি বক্তৃতামালা বা আলোচনা সিরিজের আজকে ষষ্ঠ আলোচনা সমাপ্ত হলো। আগামী সপ্তাহে অর্থাৎ আগামী বুধবার সপ্তম আলোচনাটি হবে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা এই আলোচনা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।